Educational Bengali Book Summary Episode 2. Why are all the black kids sitting together in the cafeteria? And other conversation about race. অর্থাৎ ক্যাফেটেরিয়ায় সব কালো ছাত্রছাত্রীরা সব সময়ে একসাথে বসে কেন এবং গায়ের রঙের বিষয়ে অন্যান্য আলোচনা। লিখেছেন বেভারলি ড্যানিয়েল তাতুম। ইন্ট্রোডাকশন। ওয়াই আর অল দি ব্ল্যাক কিডস সিটিং টুগেদার ইন দ্য ক্যাফেটেরিয়া। বিভেদের লুকানো সত্য। একবার কল্পনা করুন, আপনি আমেরিকার যে কোনো হাই স্কুলের ক্যাফেটেরিয়ায় ঢুকলেন। কি দেখলেন? ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবেই নিজেদের বর্ণ বা জাতিগোষ্ঠী অনুযায়ী ভাগ হয়ে বসছে। কারো সঙ্গে খুব একটা মিশছে না, কথাও বলছে না। এভাবে আলাদা হওয়া কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা আমাদের সমাজের গভীরতর সমস্যারই প্রতিফলন। আপনার হয়তো মনে হতে পারে বর্ণ বৈষম্যের যুগ তো অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু একটু ভেবে দেখুন, আজকের স্কুলগুলো কিন্তু অন্য গল্প বলে। আইন পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় এখনো এমন কিছু সূক্ষ্ম পদ্ধতি কাজ করছে যা ছাত্রদের আলাদা করে রাখছে। কেন এমন হচ্ছে? উত্তরটা শুনলে অবাক লাগবে। ডক্টর বেভারলি ড্যানিয়েল টেটাম শিক্ষাক্ষেত্রে বর্ণ বৈষম্য নিয়ে একজন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ এমন কিছু চমকপ্রদ সত্য তুলে ধরছেন যা বেশিরভাগ মানুষ বুঝতেও পারে না। তিনি দেখিয়েছেন কিভাবে আমাদের দৈনন্দিন সিদ্ধান্ত আর নীরব নিয়মগুলো ছাত্রছাত্রীদের মধ্যে দেওয়াল তুলছে। এই দেওয়াল শুধু লাঞ্চ টেবিলেই সীমাবদ্ধ নয়, এটা ভবিষ্যৎকেও প্রভাবিত করে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এটা শুধু স্কুলের ব্যাপার নয়, এটা আমাদের সবার জীবনের সঙ্গে জড়িত। যে বাবা মা ভালো স্কুলের জন্য একটা নির্দিষ্ট পাড়া বেছে নিয়েছেন, যে ছাত্রছাত্রী অন্যরকম মনে করে নিজের জায়গা খুঁজে পায়নি, যে শিক্ষক বিভেদের সেতু গড়তে চেয়েছেন, সবাই এই গল্পের অংশ। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? সমাধানটা শুরু হয় এমন একটা জায়গা থেকে যেটা বেশিরভাগ আমেরিকান এড়িয়ে চলেন, বর্ণ নিয়ে কথা বলা। কিন্তু যখন সঠিকভাবে এই আলোচনা হয়, পুরো কমিউনিটি বদলে যেতে পারে। বাস্তবে এমন স্কুলের উদাহরণও আছে। এই ভিডিওতে আপনি জানতে পারবেন কেন ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবে নিজেদের বর্ণ অনুযায়ী আলাদা হয়ে বসে। অর্থাৎ এটা ঠিক আপনার ভাবনার মতো নয়। কিভাবে 2025 সালেও আমেরিকার স্কুলগুলো গোপনে বিভাজন বজায় রাখছে। সহজ অথচ কার্যকর সমাধান। অর্থাৎ আর কেন এগুলো প্রায় উপেক্ষিত হয়। বাস্তব উদাহরণ যেখানে স্কুলগুলো এই ধারা ভাঙতে পেরেছে। আপনি বুঝতে পারবেন কেন সব কালো ছাত্ররা কেন একসঙ্গে বসে। এই প্রশ্নটা আসলে আমেরিকার সমাজ নিয়ে অনেক বড় আলোচনা খুলে দেয়। সবচেয়ে জরুরি, আপনি জানতে পারবেন কিভাবে আমরা সবাই মিলে এই পরিস্থিতি বদলাতে পারি। ভিডিওর শেষে আপনি পাবেন বাস্তবিক পদক্ষেপ যা কোনো বাবা মা, ছাত্র বা শিক্ষক সহজেই নিতে পারেন এই দেওয়াল ভাঙার জন্য। এটা শুধু সমস্যার গল্প নয়, এটা কার্যকর সমাধানের গল্প। Chapter 1 of 8. Why are all the black kids sitting together in the cafeteria? আমেরিকার বর্ণ বৈষম্য এখনো বাস্তবতা। আমেরিকায় বর্ণ বৈষম্য এখনো বড় একটি সমস্যা। অনেক মানুষ, বিশেষ করে শ্বেতাঙ্গ আমেরিকানরা মনে করেন বর্ণ বৈষম্য অতীতের ব্যাপার, কিন্তু বাস্তব চিত্রটা একেবারেই আলাদা। 1950 থেকে 60 দশকের সিভিল রাইটস মুভমেন্টের পর কিছু উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু বর্ণগত বৈষম্য আমেরিকার সমাজে গভীরভাবে শিকড় গেড়ে বসে আছে। এর প্রভাব পড়ে জীবনের নানা ক্ষেত্রে, বাসস্থান, শিক্ষা আর কাজের সুযোগে। পরিসংখ্যান কিন্তু চমকে দেওয়ার মতো। ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স জানাচ্ছে উচ্চ বেতন পাওয়া চাকরির বেশিরভাগই শ্বেতাঙ্গ
আর এশিয়ান আমেরিকানদের দখলে। অন্যদিকে লাতিনোরা সাধারণত কম বেতন পাওয়া শিল্প যেমন কৃষি খাতে কাজ করেন। কৃষ্ণাঙ্গ আমেরিকানরা বেশিরভাগ সেবা খাতের কাজ করেন, যেমন নার্সিং এইডস, বাস ড্রাইভার বা সিকিউরিটি গার্ড। শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ আমেরিকানদের আয়ের ব্যবধান অবিশ্বাস্য রকম। 2014 সালে শ্বেতাঙ্গ পরিবারের গড় আয় ছিল $71,300 আর কৃষ্ণাঙ্গ পরিবারের গড় আয় ছিল মাত্র $43,300। এই বিশাল পার্থক্যটা এখনো বিদ্যমান অর্থনৈতিক বৈষম্যকে চোখে আঙুল দিয়ে দেখায়। শ্বেতাঙ্গ আমেরিকানরা এমন অনেক সুবিধা উপভোগ করেন যা তারা নিজেরাও অনুধাবন করেন না, যেমন তারা দোকানে গিয়ে সন্দেহভাজন চোখের শিকার হন না। তাদের সন্তানদের স্কুলে পাঠাতে হয় না বৈষম্যের ভয়ে। তারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভালো সুযোগ সুবিধা পান। এই সুযোগ সুবিধাগুলো শুধু আয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। শ্বেতাঙ্গ আমেরিকানদের গড়ে বেশি আয় হয়, গড় আয়ু বেশি, সামাজিক সুযোগ সুবিধাও বেশি। তাহলেও বর্ণ বৈষম্য থেকে মুক্তি পাওয়া যায়নি। অনেক শ্বেতাঙ্গ আমেরিকানই এই বৈষম্যের অস্তিত্ব নিয়ে অসচেতন। তারা বুঝতে পারেন না যে রঙিন মানুষেরা প্রতিদিন কেমন চ্যালেঞ্জের মুখোমুখি হন। এই অবিরাম বর্ণ বৈষম্য আমাদের সবার কাছ থেকে মনোযোগ, বোঝাপড়া আর উদ্যোগ দাবি করে। সমস্যাটা স্বীকার করাই হলো প্রথম ধাপ। এর মাধ্যমে সত্যিকারের পরিবর্তন আনা সম্ভব। Chapter 2 of 8. Why are all the black kids sitting together in the cafeteria? বিভাজন আমেরিকার চলমান চ্যালেঞ্জ। আমেরিকায় বর্ণভিত্তিক বিভাজন এখনো বড় সমস্যা। অনেকেই ভাবেন এই সমস্যা তো বহু আগেই মিটে গেছে, কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল। 1954 সালে সুপ্রিম কোর্টের ব্রাউন ভি বোর্ড অফ এডুকেশন মামলার রায়ে স্কুল বিভাজন আইনত বন্ধ হয়েছিল। এটা ছিল একটা বড় পদক্ষেপ, কিন্তু বাস্তবে সব জায়গায় এর প্রভাব পড়েনি। উত্তর পূর্ব আমেরিকায় 1950-এর দশক থেকে স্কুল বিভাজন আরও বেড়েছে। 2017 সালের পরিসংখ্যান বলছে, উত্তর পূর্বে 50% বেশি কৃষ্ণাঙ্গ ছাত্র এমন স্কুলে পড়তো যেখানে 90 থেকে 100% শিক্ষার্থী ছিল অশ্বেতাঙ্গ। 2. সারা দেশে 75% কৃষ্ণাঙ্গ ছাত্র এমন স্কুলে পড়তো যেখানে বেশিরভাগ শিক্ষার্থী সংখ্যালঘু। বিভাজন শুধু স্কুলেই নয়, এটা পুরো পাড়া, মহল্লা আর কমিউনিটিতেও ছড়িয়ে আছে। এর পেছনে রিয়েল এস্টেটের ভূমিকা অনেক বড়। 2006 সালের এক হাউজিং তদন্তে কিছু ভয়ঙ্কর চিত্র বেরিয়ে এসেছিল। 87% ক্ষেত্রে রিয়েল এস্টেট এজেন্টরা ক্লায়েন্টের জাতি অনুযায়ী পাড়ায় বাড়ি দেখাতো। 2. শ্বেতাঙ্গদের শ্বেতাঙ্গ পাড়ায় বাড়ি দেখানো হতো। 3. কৃষ্ণাঙ্গদের কৃষ্ণাঙ্গ পাড়ায় বাড়ি দেখানো হতো। এই চলমান বিভাজনের কারণে বড় বড় সমস্যা তৈরি হয়। 1. জাতিগত গ্রুপগুলোর মধ্যে খুব কম যোগাযোগ হয়। 2. অন্যদের অভিজ্ঞতা বোঝার সুযোগ হয় না। 3. বিভ্রান্তিকর ধারণা বা স্টেরিওটাইপ বজায় থাকে। 4. সংখ্যালঘু কমিউনিটিগুলো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। এর প্রভাব অনেক গভীর। মানুষ এমন কমিউনিটিতে বড় হয় যেখানে জাতিগত বৈচিত্র্য কম। এতে একে অন্যের সমস্যাগুলো বোঝা কঠিন হয়ে যায়। এই সমস্যাগুলো মেটানোর প্রথম ধাপ হলো সচেতন হওয়া। এর জন্য দরকার 1. সমস্যাটা স্বীকার করা। 2. ইন্টিগ্রেশন উৎসাহিত করা। 3. অর্থবহ মিথস্ক্রিয়ার সুযোগ তৈরি করা। 4. বৈচিত্র্য বাড়ানোর জন্য নীতিমালা সমর্থন করা। বর্ণভিত্তিক বিভাজন কোনো পুরনো সমস্যা নয়, এটা এখনকার বাস্তবতা যা প্রতিদিন লক্ষ লক্ষ আমেরিকানের জীবনকে প্রভাবিত করে। সত্যিকারের সমতার পথে যেতে হলে দরকার বোঝাপড়া, সহমর্মিতা আর সক্রিয় উদ্যোগ। এই বিভাজন দূর করতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
চ্যাপ্টার 3 অফ 8 স্টেরিওটাইপ, আমাদের জাতিগত দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। সাংস্কৃতিক স্টেরিওটাইপ বা একপেশে ধারণাগুলো আমাদের জাতি সম্পর্কে ধারণা তৈরিতে গভীর প্রভাব ফেলে। এই ক্ষতিকারক ভাবনা আমাদের জীবনে খুব ছোটবেলা থেকে শুরু হয়। একটা গবেষণায় প্রি স্কুলে পড়া শিশুদের নিয়ে কিছু চমকপ্রদ তথ্য উঠে এসেছিল। তাদের বলা হয়েছিল একজন নেটিভ আমেরিকান একেই দেখাতে। বেশিরভাগ শিশু প্রথমে দ্বিধায় পড়ে, কিন্তু যখন তাদের বলা হলো একজন ইন্ডিয়ান আঁকতে, তখন তারা দ্রুত একই ধরনের ছবি আঁকতে শুরু করে। শিশুদের আঁকাগুলোতে অনেক মিল ছিল। 1. মানুষ, মাথায় পালক পরা। 2. হাতে অস্ত্র। 3. আক্রমণাত্মক এবং হিংস্র চেহারা। এই ছোট ছোট শিশুরা কখনো একজন নেটিভ আমেরিকান দেখেনি, তাহলে এই ছবিগুলো তাদের মাথায় এলো কোথা থেকে? কার্টুন আর সিনেমা, বিশেষ করে ডিজনির পিটার প্যান, তাদের এই ভুল ধারণাগুলো তৈরি করেছে। 3 বছর বয়সের মধ্যেই শিশুরা শক্তিশালী বর্ণগত স্টেরিওটাইপ নিজেদের মধ্যে গ্রহণ করে ফেলে। এই প্রথম ধারণাগুলোই ভবিষ্যতের পক্ষপাত বা প্রিজুডিসের ভিত্তি হয়ে ওঠে। আরেকটা উদাহরণ দেখায় কিভাবে স্টেরিওটাইপ আমাদের বোঝাপড়াকে বিকৃত করে। একবার একজন শ্বেতাঙ্গ ছাত্র শুনে বিশ্বাস করতে পারছিল না যে ক্লিওপেট্রা হয়তো কৃষ্ণাঙ্গ হতে পারেন। তার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া ছিল, তাহলে উনি সুন্দরী হতে পারেন না। এই প্রতিক্রিয়া কিছু গভীর বদ্ধমূল ধারণাকে তুলে ধরে। 1. সৌন্দর্যের ধারণাকে নির্দিষ্ট জাতিগত বৈশিষ্ট্যের সঙ্গে জড়ানো। 2. ঐতিহাসিক বৈচিত্র্যের ধারণা সীমিত রাখা। 3. নিজের প্রচলিত বিশ্বাসের বাইরে তথ্যকে প্রত্যাখ্যান করা। আমাদের সমাজ প্রতিনিয়ত জাতি সম্পর্কে বার্তা পাঠায়। এই বার্তাগুলো ছোটবেলা থেকেই শুরু হয়। 1. মিডিয়ার উপস্থাপনা। 2. বিনোদন। 3. সাংস্কৃতিক গল্প। 4. বৈচিত্র্যের অভাব। সবাই কম বেশি কোনো না কোনো প্রিজুডিস বা পক্ষপাত নিয়ে বড় হয়। আমাদের সমাজে যে প্রাতিষ্ঠানিক বর্ণবাদ আছে, সেটার প্রভাব অজান্তেই আমাদের মধ্যে ঢুকে যায়। তবে পক্ষপাত থাকা মানে এই নয় যে আমরা সেটা ঠিক করার চেষ্টা করব না। আমাদের দরকার 1. নিজের ধারণাগুলো নিয়ে ভাবা। 2. ক্ষতিকারক স্টেরিওটাইপকে চ্যালেঞ্জ করা। 3. বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি গ্রহণ করা। 4. বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে শেখা। 5. প্রথম প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা। সচেতনতা পরিবর্তনের প্রথম ধাপ। স্টেরিওটাইপ আমাদের দৃষ্টিভঙ্গি কেমন গড়ে তোলে সেটা বুঝতে পারলেই আমরা সেটা ভাঙার পথে এগোতে পারি। বোঝাপড়া আর সহমর্মিতা অর্জন করতে নিরন্তর চেষ্টা করতে হবে। আমাদের শেখার, বেড়ে ওঠার আর নিজের পূর্বধারণাগুলো চ্যালেঞ্জ করার মানসিকতা থাকতে হবে। চ্যাপ্টার 4 অফ 8 পরিচয়, কৃষ্ণাঙ্গ কিশোরদের অভিজ্ঞতা। কিশোরাবস্থা এমন একটা সময় যখন মানুষ নিজের সম্পর্কে গভীরভাবে জানতে শুরু করে। কৃষ্ণাঙ্গ কিশোরদের জন্য এই যাত্রার মধ্যে থাকে বর্ণগত পরিচয় বোঝার একটা বিশেষ অধ্যায়। এই সময় শরীরে আর মনে অনেক পরিবর্তন আসে। 1. শারীরিক রূপান্তর। 2. আবেগের ওঠানামা। 3. নিজের ভেতর গভীর অনুসন্ধান। কৃষ্ণাঙ্গ কিশোর কিশোরীদের পরিচয় খোঁজার অভিজ্ঞতা ভিন্ন। তারা শ্বেতাঙ্গ কিশোরদের চেয়ে বর্ণ নিয়ে অনেক বেশি ভাবতে বাধ্য হয়। কেন? কারণ সমাজ তাদের বর্ণগত পরিচয় বারবার মনে করিয়ে দেয়। ব্যক্তিগত অভিজ্ঞতা বর্ণগত সচেতনতা গড়ে তোলে। যেমন লেখকের ছেলে ডেভিডের গল্প। 1. 7 বছর বয়সে সে কৃষ্ণাঙ্গ হওয়ার কথা খুব কম বলতো। 2. কিন্তু টিনেজে তার জীবনে বর্ণগত অভিজ্ঞতা বাড়তে থাকে। 3. মানুষ তার সঙ্গে আচরণ করত একদম ভিন্নভাবে। ডেভিডের জীবনে একাধিক চ্যালেঞ্জিং পরিস্থিতি ঘটেছিল। 1. কিছু মহিলা তাদের ব্যাগ শক্ত করে ধরে রাখত। 2. লোকজন রাস্তার পাশ পাল্টে তাকে এড়িয়ে যেত। 3. পুলিশ তাকে তার সাইকেল নিজের কিনা তা নিয়ে প্রশ্ন করেছিল। এই ধরনের ঘটনাগুলো অনেক বড় বার্তা দেয়। 1. কৃষ্ণাঙ্গ কিশোরদের অনেক সময় হুমকি স্বরূপ মনে করা হয়। 2. তাদের প্রায়ই অপরাধী বলে ধরে নেওয়া হয়। 3.
তাদের পরিচয় নিয়ে সবসময় বিচার করা হয়। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ওপর একটা গবেষণা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এক তৃতীয়াংশের বেশি বাচ্চা তাদের জাতিগত পরিচয়ের প্রভাব নিয়ে ভাবত। 2 তারা পরিবারে বর্ণগত অভিজ্ঞতা নিয়ে আলোচনা করত। 3 বর্ণগত পরিচয় তাদের জীবনে বড় আলোচনার বিষয় হয়ে উঠত। কৃষ্ণাঙ্গ কিশোরদের বর্ণগত চেতনা তৈরি হয় 1 সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে, 2 পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমে, 3 ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, 4 বাইরের দৃষ্টিভঙ্গির কারণে। বর্ণগত পরিচয় বোঝার প্রক্রিয়ায় থাকে 1 সামাজিক স্টেরিওটাইপগুলো চেনা, 2 জটিল আবেগগুলোকে বোঝা, 3 মানসিক দৃঢ়তা তৈরি করা, 4 আত্মবিশ্বাস গড়ে তোলা। এই অভিজ্ঞতাগুলো শুধু ব্যক্তিগত নয়, এগুলো বৃহত্তর সামাজিক সমস্যার প্রতিফলন। 1 প্রাতিষ্ঠানিক বর্ণবাদ, 2 অজান্তে গড়ে ওঠা পক্ষপাত, 3 বদ্ধমূল স্টেরিওটাইপ। বর্ণগত পরিচয় বোঝা খুবই গুরুত্বপূর্ণ। 1 এটা আত্মসচেতনতা বাড়ায়, 2 ব্যক্তিগত উন্নতি ত্বরান্বিত করে, 3 নেতিবাচক স্টেরিওটাইপকে চ্যালেঞ্জ করে। কৃষ্ণাঙ্গ কিশোর কিশোরীরা আত্ম অনুসন্ধানের একটা জটিল যাত্রা পাড়ি দেয়। তাদের অভিজ্ঞতাগুলো শুধু তাদের নিজের সম্পর্কে নয়, বরং সমাজ সম্পর্কে বোঝাপড়াও গড়ে তোলে। চ্যাপ্টার 5 অফ 8 সংহতি। কৃষ্ণাঙ্গ ছাত্রদের অভিজ্ঞতা। মিডিয়া আর টেলিভিশনে কৃষ্ণাঙ্গ মানুষদের নিয়ে প্রায় নেতিবাচক স্টেরিওটাইপ দেখানো হয়। এই ক্ষতিকারক চিত্রগুলো কৃষ্ণাঙ্গ টিনেজারদের ওপর গভীর প্রভাব ফেলে। সাধারণ স্টেরিওটাইপগুলোর মধ্যে রয়েছে 1 কৃষ্ণাঙ্গ মহিলাদের ওয়েলফেয়ার কুইন হিসাবে দেখানো, 2 কৃষ্ণাঙ্গ পুরুষদের অপরাধী হিসেবে উপস্থাপন, 3 খবরের প্রতিবেদনে নেতিবাচক চিত্রায়ন। মিশ্র জাতির সম্প্রদায়ে কৃষ্ণাঙ্গ ছাত্রদের জন্য চ্যালেঞ্জগুলো একেবারে আলাদা। তারা এসব ক্ষতিকর ধারণার মোকাবিলার জন্য কিছু কৌশল তৈরি করে। এর মধ্যে অন্যতম কৌশল হলো একসঙ্গে জড়ো হওয়া। কৃষ্ণাঙ্গ ছাত্ররা নিজেদের জন্য এমন জায়গা তৈরি করে যেখানে তারা 1 নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে পারে, 2 একে অন্যকে সমর্থন দিতে পারে, 3 বর্ণগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে পারে। অনেকে প্রশ্ন করে কৃষ্ণাঙ্গ ছাত্ররা কেন একসঙ্গে বসে? এর পেছনে আছে একাধিক কারণ। 1 নিজেদের অভিজ্ঞতাগুলো বোঝার জন্য, 2 বর্ণগত স্টেরিওটাইপের বিরুদ্ধে লড়ার জন্য, 3 মানসিক সমর্থন খুঁজে পাওয়ার জন্য। একটা উদাহরণ এসব চ্যালেঞ্জগুলোকে পরিষ্কার করে তোলে। 1 কিশোরী কৃষ্ণাঙ্গ মেয়েকে তার শিক্ষক বর্ণবাদী মন্তব্য করে, 2 শিক্ষক বলে আমি জানি তোমাদের মানুষরা নাচতে খুব ভালোবাসে, 3 মেয়েটি তার এই কষ্টের কথা একজন শ্বেতাঙ্গ বন্ধুকে বলে। তার প্রতিক্রিয়া ছিল অবহেলার। শ্বেতাঙ্গ বন্ধুটির প্রতিক্রিয়ায় উঠে আসে কিছু বাস্তব সত্য। 1 বর্ণগত অভিজ্ঞতা অনেক সময় শ্বেতাঙ্গ বন্ধুরা বোঝে না, 2 কৃষ্ণাঙ্গ ছাত্রদের নিরাপদ জায়গার প্রয়োজন, 3 বর্ণগত বোঝাপড়ার জন্য সহানুভূতি জরুরি। কৃষ্ণাঙ্গ ছাত্ররা নিজেদের মধ্যে সংযোগ তৈরি করে 1 আলোচনা শেয়ারের মাধ্যমে, 2 পারস্পরিক সমর্থনের মাধ্যমে, 3 মানসিক দৃঢ়তা তৈরি করে, 4 সাংস্কৃতিক সংযোগের মাধ্যমে। তাদের একসঙ্গে জড়ো হওয়া শুধু বন্ধুত্ব নয়, এটা 1 স্টেরিওটাইপের বিরুদ্ধে প্রতিরোধ, 2 মানসিক আরোগ্যের মঞ্চ, 3 বোঝাপড়ার জায়গা। স্কুলের পরিবেশ জটিল। বর্ণগত গতিশীলতা ছাত্রদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে। সত্যিকারের বোঝাপড়া তৈরি করতে দরকার 1 মনোযোগ দিয়ে শোনা, 2 সহানুভূতি দেখানো, 3 ভিন্ন অভিজ্ঞতাগুলোকে স্বীকার করা, 4 স্টেরিওটাইপকে চ্যালেঞ্জ করা। কৃষ্ণাঙ্গ ছাত্রদের সংহতি হলো প্রাতিষ্ঠানিক বর্ণবাদের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিক্রিয়া। তাদের এই সংযোগী শক্তি স্বীকৃতি আর আশার যোগান দেয়।
চ্যাপ্টার 6 অফ 8 ব্ল্যাক আইডেন্টিটি তৈরি করা, আত্ম আবিষ্কারের এক যাত্রা। ব্ল্যাক ছাত্রছাত্রী হিসেবে বড় হওয়া সত্যি চ্যালেঞ্জিং হতে পারে, বিশেষ করে যখন আপনি নিজেকে আলাদা বা বিচ্ছিন্ন মনে করেন। 1970-এর দশকের শুরুতে এক ছাত্রী এই অভিজ্ঞতা সরাসরি অনুভব করেছিলেন। তার স্কুলে অল্প কয়েকজন ব্ল্যাক ছাত্রছাত্রী ছিল, আর তিনি নিজেকে বেশ একা আর নিজের জাতিগত পরিচয় থেকে বিচ্ছিন্ন অনুভব করতেন। কিন্তু কলেজে যাওয়ার পর তার জীবনে বড় একটা পরিবর্তন এলো। এই সময়টা ছিল তার ব্ল্যাক আইডেন্টিটি বোঝার জন্য টার্নিং পয়েন্ট। তিনি তার সংস্কৃতিগত শেকড় নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করলেন। মনোবিজ্ঞানীরা একে বলে ইমার্শন এক্সপিরিয়েন্স। এই প্রক্রিয়ার মধ্যে তিনি অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিখলেন। তিনি বুঝতে পারলেন ব্ল্যাক ইতিহাস শুধুই ভুক্তভোগিতার গল্প নয়, আফ্রিকা কোনো সিনেমার দেখানো প্রিমিটিভ জায়গা নয়। এই উপলব্ধিগুলো তাকে নিজের সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়তে সাহায্য করলো। পিতামাতা আর শিক্ষকরা তরুণ ব্ল্যাকদের আইডেন্টিটি তৈরিতে অনেক বড় ভূমিকা রাখতে পারেন। কিভাবে সেটা করা যায়? কয়েকটা সহজ উপায় আছে। 1. ইতিবাচক সাংস্কৃতিক ছবি দেখান। 2. বিভিন্ন ধরনের প্রতিনিধি নিয়ে লেখা বই পড়ুন। 3. রোল মডেলদের সাথে পরিচয় করান। 4. সাংস্কৃতিক সংযোগ তৈরির সুযোগ তৈরি করুন। একটা সুন্দর উদাহরণ হলো টেরি নামে এক তরুণ ব্ল্যাক ছাত্রীর গল্প। স্কুলে সে বর্ণ বৈষম্যের মুখোমুখি হয়েছিল। তার জুনিয়র হাই স্কুলের শিক্ষিকা মিসেস ক্যাম্পবেল তার এই কষ্টটা বুঝতে পেরেছিলেন। তিনি টেরিকে একটা গসপেল কয়ারে যুক্ত করে দেন, যেখানে টেরি অন্যান্য ব্ল্যাক ছাত্রছাত্রীদের সাথে পরিচিত হয়। তারা টেরিকে সমর্থন আর গ্রহণযোগ্যতা দিয়েছিল। ব্ল্যাক কিশোর কিশোরীদের জন্য সমবয়সীদের সাথে সংযোগ গড়া খুব গুরুত্বপূর্ণ। এতে তারা বুঝতে পারে যে তারা একা নয় এবং এতে তাদের আইডেন্টিটি শক্তিশালী হয়। পিতামাতা আর শিক্ষকরা এই ক্ষেত্রে অনেক সাহায্য করতে পারেন, এমনকি তা যদি তাদের কমিউনিটির বাইরে গিয়ে করতে হয়। কিছু সহজ পদক্ষেপ যেগুলো অনেক পার্থক্য আনতে পারে। 1. বাচ্চাদের এমন পুতুল আর বই দিন যেগুলো তাদের প্রতিনিধিত্ব করে। 2. ব্ল্যাক ইতিহাস আর সংস্কৃতির ইতিবাচক গল্প শোনান। 3. একই জাতিগোষ্ঠীর বন্ধু গড়তে উৎসাহ দিন। 4. সাংস্কৃতিক পরিচয় নিয়ে অনুসন্ধান করতে সহায়তা করুন। নিজের জাতিগত পরিচয় বোঝার যাত্রা খুবই ব্যক্তিগত আর শক্তিশালী। এটা শেখা, বেড়ে ওঠা আর নিজের পরিচয় উদযাপনের বিষয়। চ্যাপ্টার 7 অফ 8 হোয়াইট রেসিয়াল আইডেন্টিটি বোঝা, সচেতনতার পথে এক যাত্রা। জাতি বা বর্ণ নিয়ে কথা বলা অনেকের জন্য কঠিন একটা বিষয়। বর্ণবিদ্বেষ নিয়ে যে ওয়ার্কশপ হয় সেখানে একটা মজার প্যাটার্ন দেখা যায়। কালো বা অন্যান্য জাতির মানুষ সহজেই তাদের জাতিগত পরিচয় নিয়ে কথা বলে, কিন্তু হোয়াইট অংশগ্রহণকারীরা বেশিরভাগ সময় দ্বিধায় থাকে আর অনিশ্চিত বোধ করে। একটা ঘটনার কথা খুব মনে পড়ে। এক তরুণ হোয়াইট নারী নিজেকে মিডল ক্লাস বলে পরিচয় দেন, তারপর হঠাৎ বলেন তিনি জাস্ট নর্মাল। এই কথাটা আসলে গভীর একটা বিষয় তুলে ধরে। হোয়াইট হওয়া মানে ডিফল্ট বা স্বাভাবিক নয়, এটাও এক ধরনের জাতিগত পরিচয়। অনেক হোয়াইট মানুষ তাদের জীবন পার করে দেয় নিজেদের জাতিগত পরিচয় নিয়ে, একবারও না ভেবে। তারা বাস করে, কাজ করে আর পড়াশোনা করে বেশিরভাগই হোয়াইট পরিবেশে। এটা এক প্রকার অবচেতন ধারণা তৈরি করে যে তাদের অভিজ্ঞতাই হলো সেই স্ট্যান্ডার্ড যার সাথে অন্য জাতিগুলোর অভিজ্ঞতা মাপা হয়। ডেবি আরভিং তার মেমোয়ার ওয়েকিং আপ হোয়াইটে নিজের যাত্রার গল্প শেয়ার করেছেন। তিনি একসময় ভাবেন জাতিগত বিষয়গুলো শুধু ব্রাউন আর ব্ল্যাক স্কিনড পিপলসের জন্যই গুরুত্বপূর্ণ। তার এই ভাবনা আসলে হোয়াইট কমিউনিটিতে বেশ সাধারণ একটা ভুল ধারণা তুলে ধরে। জাতিগত সচেতনতা তৈরির জন্য
কয়েকটা গুরুত্বপূর্ণ ধাপ আছে। 1. হোয়াইটনেসকে একটা জাতিগত ক্যাটাগরি হিসেবে স্বীকৃতি দিন। 2. জাতিগত বিশেষ সুবিধাগুলো বোঝার চেষ্টা করুন। 3. জাতি নিয়ে অস্বস্তিকর অনুভূতিগুলোর মুখোমুখি হন। 4. অপরাধবোধ থেকে ইতিবাচক পদক্ষেপে এগিয়ে যান। যখন বর্ণবিদ্বেষ নিয়ে আলোচনা হয় তখন হোয়াইট মানুষরা প্রায়ই মানসিক অস্বস্তি অনুভব করে। তারা হয়তো 1. অপরাধ বোধে ভোগে, 2. লজ্জিত হয়, 3. আত্মরক্ষামূলক আচরণ করে। কিন্তু লক্ষ্য এটা নয় যে আপনি হোয়াইট হওয়ার জন্য খারাপ অনুভব করবেন, বরং লক্ষ্য হলো এমন একটা ইতিবাচক জাতিগত পরিচয় তৈরি করা যেটা শ্রেষ্ঠত্বের ওপর নির্ভর করে না। এর মানে হলো নিজের সুবিধাগুলো স্বীকার করা আর কিভাবে কার্যকর মিত্র হওয়া যায় সেটা শেখা। অ্যান্টি রেসিস্ট সাপোর্ট গ্রুপগুলো খুব পরিবর্তনশীল হতে পারে। এসব গ্রুপ হোয়াইট মানুষদের সাহায্য করে। 1. সামাজিক বিচ্ছিন্নতা কাটাতে। 2. সিস্টেমেটিক রেসিজম নিয়ে জানতে। 3. অস্বস্তিকর অনুভূতিগুলোকে অর্থবহ কর্মে রূপান্তর করতে। 4. বিভিন্ন জাতির মানুষের সাথে সত্যিকারের সংযোগ গড়তে। যেখানে কালো বা অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষদের বৈষম্যমূলক সিস্টেমের মধ্যেও ক্ষমতায়িত পরিচয় তৈরি করতে হয়, সেখানে হোয়াইট মানুষদের সেই একই সিস্টেমগুলোকে চ্যালেঞ্জ করে পরিচয় তৈরি করতে হয়। নিজের জাতিগত পরিচয় বোঝার এই যাত্রা চলমান, শেখার, শোনার আর বেড়ে ওঠার বিষয়। এর জন্য প্রয়োজন বিনয়, খোলা মন আর ব্যক্তিগত অভিজ্ঞতার বাইরে দেখতে চাওয়ার অঙ্গীকার। চ্যাপ্টার 8 অফ 8, নীরবতা ভাঙা। সংলাপের মাধ্যমে বর্ণবাদ মোকাবিলা। ভয় অনেক সময় শক্তিশালী বাধা হয়ে দাঁড়ায়, বিশেষ করে জটিল আর অস্বস্তিকর বিষয় নিয়ে কথা বলার ক্ষেত্রে। যেমন বর্ণবাদ। অনেক হোয়াইট মানুষ নিজেদের নীরবতার মধ্যে আটকে রাখে, বর্ণবৈষম্য নিয়ে কথা বলতে ভয় পায়। কিন্তু এই নীরবতা কোনো সমাধান নয়, এটাই সমস্যার অংশ। বর্ণবাদ নিয়ে কথা বলতে মানুষ এত ভয় পায় কেন? কারণগুলো খুবই ব্যক্তিগত আর জটিল। 1. সামাজিক বিচ্ছিন্নতার ভয়। 2. বিশেষ সুবিধা হারানোর সম্ভাবনা। 3. নিজের অজ্ঞতা প্রকাশ পেয়ে যাওয়ার আতঙ্ক। 4. কথোপকথন শুরু করার পথ নিয়ে অনিশ্চয়তা। হোয়াইট মানুষদের মধ্যে কিছু সাধারণ উদ্বেগ দেখা যায়। 1. বন্ধু বা পরিবারের দ্বারা বিচার হওয়ার ভয়। 2. সামাজিক মর্যাদা হারানোর আশঙ্কা। 3. ভুল কিছু বলার ভয়। 4. তাদের অজ্ঞতা ফাঁস হয়ে যাওয়ার আতঙ্ক। এই ভয়গুলো কাটিয়ে ওঠার জন্য সাহস আর সচেতন উদ্যোগ প্রয়োজন। খোলামেলা সংলাপ, সিস্টেম্যাটিক রেসিজম মোকাবিলা আর অর্থবহ পরিবর্তন আনতে অত্যন্ত জরুরি। বর্ণবৈষম্য নিয়ে আলোচনার জন্য কিছু গুরুত্বপূর্ণ কৌশল। 1. কথোপকথন শুরু করুন। ছোট থেকে শুরু করুন। বেশি শোনার চেষ্টা করুন, কম বলুন। আন্তরিক কৌতূহল আর বিনয়ের সাথে আলোচনা শুরু করুন। 2. নিরাপদ পরিবেশ তৈরি করুন। এমন একটা পরিবেশ তৈরি করুন যেখানে মানুষ তাদের অভিজ্ঞতা শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বিভিন্ন দৃষ্টিভঙ্গি আর বাস্তবতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন। 3. রক্ষণের ভঙ্গি ছাড়াই শুনুন। প্রান্তিক গোষ্ঠীগুলো যখন তাদের ক্ষোভ বা হতাশা প্রকাশ করে মন দিয়ে শুনুন, ব্যক্তিগতভাবে নেবেন না, তাদের অভিজ্ঞতা বৈধ। 4. ব্যক্তিগত পদক্ষেপ নিন। ছোট ছোট কাজেরও বড় প্রভাব আছে। বর্ণবাদী ভাষা চ্যালেঞ্জ করুন। কর্মক্ষেত্রে বৈচিত্র্যপূর্ণ নিয়োগকে সমর্থন করুন। সিস্টেমেটিক অসমতা নিয়ে নিজেকে শিক্ষিত করুন। প্রান্তিক কণ্ঠগুলোকে শক্তিশালী করতে সাহায্য করুন। নীরবতা ভাঙতে ক্রমাগত প্রচেষ্টা দরকার। কেউ একা বর্ণবাদ নির্মূল করতে পারবে না, কিন্তু সবাই মিলে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। মনে রাখবেন, মিত্র হওয়া হলো শেখা, শোনা আর সমর্থনের এক চলমান যাত্রা। এটি সবার জন্য আরও ন্যায়পরায়ণ ও সমতাপূর্ণ সমাজ তৈরির ব্যাপার। বর্ণবাদ নীরবতায় শক্তি পায়, কথা বলে, প্রশ্ন করে আর আন্তরিক সহানুভূতি দেখিয়ে আমরা ক্ষতিকর সিস্টেমগুলোকে চ্যালেঞ্জ করতে আর সত্যিকারের বোঝাপড়া তৈরি করতে পারি।
কনক্লুশন, শিক্ষায় জাতিগত বাধা ভাঙা। যুক্তরাষ্ট্রে বর্ণবিচ্ছিন্নতা এখনো বড় একটা সমস্যা, বিশেষ করে শিক্ষা ব্যবস্থায়। অনেক স্কুল এখনো বিভক্ত, যেখানে শিক্ষার্থীরা জাতিগত বিষয় নিয়ে খোলাখুলি কথা বলতে অস্বস্তি বোধ করে। সমস্যাটা গভীর। হোয়াইট ছাত্রছাত্রীরা প্রায়ই চলমান বর্ণবৈষম্য সম্পর্কে অবগত থাকে না। তারা জাতিগত বিষয়ে কথা বলতে অস্বস্তি বোধ করে। এই নীরবতাই সিস্টেম্যাটিক অসমতাকে চালিয়ে যেতে সাহায্য করে আর সত্যিকারের বোঝাপড়া গড়তে বাধা দেয়। পিতামাতা আর শিক্ষকদের এই ফাঁকগুলো পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাদের এমন সুযোগ তৈরি করতে হবে যেখানে শিক্ষার্থীরা জাতিগত সীমারেখা অতিক্রম করে সংযোগ স্থাপন করতে পারে। জাতিগত বোঝাপড়া বাড়ানোর জন্য কিছু কার্যকর কৌশল। 1. খোলামেলা আলোচনা উৎসাহিত করুন। এমন নিরাপদ জায়গা তৈরি করুন যেখানে শিক্ষার্থীরা তাদের জাতিগত অভিজ্ঞতা নিয়ে সৎ আর সম্মানজনকভাবে কথা বলতে পারে। 2. বিদ্যমান বাধাগুলো চ্যালেঞ্জ করুন। স্কুলের সামাজিক আর ভৌত বিভাজনগুলো ভাঙার জন্য সক্রিয়ভাবে কাজ করুন। 3. ক্রস কালচারাল সংযোগ বাড়ান। এমন কার্যক্রম ডিজাইন করুন যা বিভিন্ন জাতিগত পটভূমির শিক্ষার্থীদের একত্রে নিয়ে আসে। মিত্রদের অর্থাৎ বিশেষ করে হোয়াইট ব্যক্তিদের দায়িত্ব। 1. বর্ণবাদী ভাষার বিরুদ্ধে কথা বলুন। 2. দমনমূলক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করুন। 3. প্রান্তিক গোষ্ঠীগুলোকে সমর্থন করুন। 4. বৈষম্যমূলক মজার গল্প বা কৌতুক চ্যালেঞ্জ করুন। 5. বৈচিত্র্যময় কণ্ঠগুলোকে আরও জোরালো করতে সাহায্য করুন। লক্ষ্য হলো প্রান্তিক গোষ্ঠীগুলোকে উদ্ধার করা বা তাদের হয়ে কথা বলা নয়, বরং সত্যিকারের সংহতির সঙ্গে পাশে দাঁড়ানো, তাদের কথা শোনার, সমর্থন করার আর তাদের অভিজ্ঞতার জন্য জায়গা তৈরি করার বিষয়। শিক্ষা হলো সামাজিক পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার। বর্ণবৈষম্য সরাসরি মোকাবিলা করে আমরা আরও অন্তর্ভুক্তিমূলক আর সহানুভূতিশীল সম্প্রদায় তৈরি করতে পারি। ছোট ছোট পদক্ষেপ বড় পরিবর্তন আনতে পারে। প্রতিটা আলোচনা, প্রতিটা বোঝাপড়ার মুহূর্ত জাতিগত বাধা ভাঙার পথে অনেক গুরুত্বপূর্ণ।